13 জুন 2023 উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে ক্লিমেন্ট টাউন থানা এলাকায় টার্নার রোডে C13 নম্বর বাড়িতে বসবাসকারী একজন ব্যক্তি পুলিশে ফোন করে জানায় তার প্রতিবেশীর ঘর থেকে অনেক বাজে গন্ধ আসছে এবং সেই গন্ধ ধীরে ধীরে আরও বাড়ছে। সে আরও জানায় তারা ওই ঘরের সামনে গিয়ে দেখে ঘরে তালা লাগানো এবং গন্ধ এতটাই বিশ্রী যে সেখানে দাঁড়ানো যাচ্ছে না। আরও জানায় তারা যখন ওই ঘরের দরজায় আঘাত করতে থাকে তখন ঘরের ভিতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে ভিতরে কেউ না কেউ আছে। তারা আবার দরজায় আঘাত করতে থাকে কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। এই কথা শুনে পুলিশ দ্রুত সেই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে আগে থেকেই অনেক লোকজন জড়ো হয়েছিল এবং ওই বাড়ির মালিক সোহেল সাহেবও ছিলেন। সোহেল সাহেব বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকতেন আর গন্ধ আসছিল ফার্স্ট ফ্লোর থেকে। পুলিশ দ্রুত ফার্স্ট ফ্লোরে যায়। ওই ঘরে প্রবেশ করার জন্য দুইটা দরজা ছিল। প্রধান দরজায় তালা লাগানো ছিল আর দ্বিতীয় দরজাটি ভিতর থেকে লাগানো ছিল, তবে একটি দরজায় জালি লাগানো থাকায় গন্ধ বাইরে আসছিল। যাই হোক, পুলিশ ওই জালি লাগানো দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করেন। সাথে কিছু প্রতিবেশীও ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ভিতরে বেডরুমের দৃশ্য এতই ভয়ানক ছিল যে পুলিশ সহ সবাই ভীত স্তম্ভিত হয়ে পড়ে। মেঝেতে দুইটি লাশ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছিল একটি পুরুষ, অন্যটি মহিলার লাশ। তাদের নাক এবং গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরো মেঝে রক্ত আর রক্ত। দেখে মনে হচ্ছিল তাদেরকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে, কারণ মেঝেতে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে আর লাশের অবস্থা এতই খারাপ যে লাশের গায়ে পোকায় ভরে গেছে। কিন্তু হঠাৎ তারা এমন কিছু দেখে যে সবাই চমকে যায়। তারা দেখে দুটো লাশের পাশে একটি বাচ্চা পড়ে আছে। শিশুটির গায়ের ওপরও পোকা ঘুরে বেড়াচ্ছে। তারপর পুলিশ বাচ্চাটিকে চেক করে দেখে বাচ্চাটি এখনও জীবিত আছে। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল তার বয়স সর্বোচ্চ 1 সপ্তাহ হবে, মানে তার জন্মের পরই হয়তো এই হত্যাকাণ্ড ঘটেছে। তারপর পুলিশ দ্রুত বাচ্চাটিকে হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। আর এদিকে পুলিশ ফরেনসিক টিমকে খবর দেয়। তারা এসে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। পুলিশ ওই বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারে যে উপরতলা তারা কাশিফ এবং আনাম নামে এক দম্পতির কাছে ভাড়া দিয়েছিল। যাই হোক, এদিকে ক্লিমেন্ট টাউন থানায় ওই সময় একজন মহিলা এসে তার স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। ওই মহিলা জানায় তার স্বামী 10 জুন থেকে তার ফোন ধরছে না, যদিও সে বারবার ফোন করছিল। এরপর 12 জুন তার স্বামীর ফোন বন্ধ হয়ে যায়। তারপর সে চিন্তিত হয়ে 13 জুন থানায় আসে। ওই মহিলা জানায় তাদের বাড়ি মূলত উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়, কিন্তু তার স্বামী দেহরাদুনে কাজ করতেন এবং সেখানেই থাকতেন, তাই তিনি দেহরাদুনে থানায় এসেছেন রিপোর্ট করতে। এদিকে কাশিফ আর আনামের কথায় আসি। তাদের ঘরে তৃতীয় কোনো ব্যক্তি আসার সম্ভাবনা ছিল না, কারণ ঘরের সব কিছুই ঠিকঠাক ছিল, কোনো কিছুই চুরি যায়নি। বাচ্চাটিকে ফেলে রেখে এমনভাবে তারা নিশ্চয়ই আত্মহত্যা করবে না। তাহলে কি হয়েছিল তাদের সাথে? পুলিশ কিভাবে এই কেস সলভ করলো এবার সেটাই জানব। পুলিশ বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারে এই ঘটনার 4 মাস আগে কাশিফ আনাম দম্পতি ওই ঘর ভাড়া নিয়েছিল। আনাম তখন গর্ভবতী ছিলেন। তারপর 8 জুন 2013 তারা একটি প্রাইভেট হাসপাতালে যান এবং আনাম একটি শিশুর জন্ম দেন। তারপর 10 জুন তারা আবার বাড়িতে ফিরে আসেন। এরপর তারা আর বাইরে যাননি। এবার পুলিশ কাশিফ এবং আনামের পরিবারের সন্ধান করে তাদের সাথে কথা বলে। কাশিফের পরিবারের সাথে কথা বলে জানা যায় যে কাশিফ সাহারানপুরের বাসিন্দা ছিলেন। সাহারানপুরে তার একটি স্ত্রীও আছে, অর্থাৎ আনাম কাশিফের দ্বিতীয় স্ত্রী ছিলেন। কাশিফের প্রথম স্ত্রীর নাম নুসরাত। কাশিফ এবং নুসরাতের একটি ছেলে সন্তানও আছে। এই কথা জানার পর পুলিশ নুসরাতকে সন্দেহ করা শুরু করে। নুসরাত হয়তো তার স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি, এজন্য হয়তো সে তার স্বামী এবং আনামকে হত্যা করেছেন। নুসরাতকে যখন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন নুসরাত বলেন তার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে তার কোনো সমস্যা ছিল না। তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরেও তাদের দুজনের সম্পর্ক ভালো ছিল। তারা দুজন প্রতিদিন ফোনে কথা বলতো। কিন্তু হঠাৎ 10 জুন থেকে তার স্বামী কাশিফ ফোন ধরছিল না। অনেকবার ফোন দেওয়ার পরে 12 জুন কাশিফের ফোন বন্ধ হয়ে যায়। তারপর 13 জুন নুসরাত নিজেই তার স্বামীর নিখোঁজ হওয়ার রিপোর্ট দাখিল করতে দেহরাদুনে ক্লিমেন্ট টাউন থানায় যান। পুলিশ থানায় খোঁজ নিয়ে জানতে পারেন নুসরাত সত্যি বলছে। তারপর পুলিশ নুসরাতের ফোনও চেক করে গভীর তদন্ত করে দেখে নুসরাতের বক্তব্য সত্য।
কাশিফের বাবা মহসিমও বলেন তার পুত্রবধূ নুসরাত এমন কিছু করতে পারেন না, কারণ নুসরাতের একটি ছেলেও আছে। স্বামীর মৃত্যুর পর তাদের কি হবে, কারণ কাশিফই একমাত্র উপার্জনকারী ছিলেন। কাশিফ দেহরাদুনে ক্রেন অপারেটর হিসেবে কাজ করতেন। জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পরে পুলিশ নুসরাতকে নির্দোষ হিসেবে ঘোষণা করে। পুলিশ এবার জানার চেষ্টা করছিল যে কাশিফের জীবনে কোনো সমস্যা বা কারো সাথে কোনো শত্রুতা ছিল কিনা। পরিবার এবং গ্রামের লোকদের সাথে কথা বলে জানা যায় যে কাশিফ অনেক টাকা ঋণ নিয়েছিলেন। প্রায় 15 লক্ষ টাকা ঋণের বোঝা ছিল কাশিফের মাথায়। এ নিয়ে তিনি একটি চিন্তিতও ছিলেন। পুলিশ ভেবেছিল হতে পারে কাশিফ ঋণের বোঝা সইতে না পেরে প্রথমে তার স্ত্রীকে হত্যা করেছে, তারপর সে নিজেই আত্মহত্যা করেছে। আর মায়া ভালোবাসার জন্য সে হয়তো নিজের সন্তানকে হত্যা করার সাহস পায়নি। আবার এমনও হতে পারে যে কোনো ঋণদাতা তাদেরকে হত্যা করেছে। কিন্তু পুলিশ মনে করছিল যে কোনো ঋণদাতা এমন কাজ করবে না, কারণ কাশিফকে হত্যা করলে তার ঋণের টাকা পাওয়ার আশা শেষ হয়ে যাবে। এরপর পুলিশ সাহারানপুরে কোনো ক্লু না পেয়ে আবার দেহরাদুনে ফিরে আসেন এবং কাশিফ আর আনামের ফোনের সমস্ত কল ডিটেলস চেক করে, কিন্তু সেখানেও কোনো কিছু সন্দেহ করার মতো পায় না। এর মধ্যেই হাসপাতাল থেকে সুখবর আসে যে মৃত দম্পতির শিশুটি সুস্থ হয়ে উঠেছে এবং সে এখন সম্পূর্ণই বিপদমুক্ত। এদিকে পুলিশ তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং হত্যার সূত্র খুঁজে বের করার চেষ্টা করছিল। পুলিশ এবার কাশিফ আর আনাম যে বাড়িতে থাকতো তার আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা চেক করা শুরু করে। যদিও ওই বাড়ির আশেপাশে কোনো সিসি ক্যামেরা ছিল না, তবে একটি ক্যামেরা মূল সড়কে লাগানো ছিল। তারপর পুলিশ 10 জুন থেকে 13 জুন পর্যন্ত ওই সিসিটিভির ফুটেজ চেক করতে থাকে। পুলিশ 10, 11, 12 জুন এই 3 দিন তেমন কোনো সন্দেহভাজন কিছু দেখতে পায় না, কিন্তু 13 জুন সকালে একটি সাদা রঙের হুন্ডাই গাড়ি ক্যামেরায় ধরা পড়ে, যেটা কাশিফ এবং আনামের বাড়ির দিকে যেতে থাকে এবং কিছুক্ষণ পরে গাড়িটি আবার ফিরে যায়। পুলিশ ক্লিমেন্ট টাউনের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে যে 13 জুন সকালে তাদের কারোর কোনো পরিচিত ব্যক্তি হুন্ডাই গাড়ি নিয়ে এসেছিল কিনা। তবে ওই টাউনের বাসিন্দারা সবাই বলেছিল তাদের কাছে এমন কেউ আসেনি। এতেই পুলিশের সন্দেহ হয় যে এই হত্যাকাণ্ডে ওই গাড়িটির কোনো না কোনো সম্পর্ক আছে। পুলিশ এবার সিসিটিভি ফুটেজে ভালো করে গাড়িটির নাম্বার দেখে গাড়ির মালিকের কাছে পৌঁছে যায়। গাড়ির মালিকের নাম আসওয়াদ। কাশিফের পরিবার জানায় আসওয়াদ কাশিফের বন্ধু ছিল। এরপর পুলিশ আসওয়াদের কাছে যায় এবং গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করে। আসওয়াদ জানায় 13 জুন তার গাড়ি শাহবাজের কাছে ছিল, তবে 13 জুন শাহবাজ কোথায় গিয়েছিল সেটা সে জানে না। পুলিশ জিজ্ঞাসা করে এই শাহবাজটাকে। তখন আসওয়াদ জানায় শাহবাজ আনামের বড় ভাই। এই কথা শুনে পুলিশ তো অবাক হয়ে যায়, কারণ এতদিন তারা যাকে খুঁজে বেড়াচ্ছে সেটা আনামের বড় ভাই শাহবাজ নয় তো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শাহবাজ তার বোন এবং দুলাভাইকে কেন হত্যা করবে। ঠিক ওই সময়ে পুলিশ আনামের মোবাইলে একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওতে আনাম কাঁদছে আর বলছে তার ভাই শাহবাজ তাকে আর কাশিফকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং হত্যা করার পরিকল্পনা করছে। আনাম আরও বলছে তাদের দুজনের জীবন ঝুঁকির মধ্যে আছে। পুলিশ এই ভিডিও দেখার পর বুঝে যায় যে এই হত্যাকাণ্ডে শাহবাজেরই হাত রয়েছে। এরপর পুলিশ শাহবাজের ফোনের কল ডিটেলস চেক করে। এতে জানা যায় শাহবাজ 10 জুন রাতে তার ফোন বন্ধ করে রেখেছিল এবং 11 জুন সকালে ফোনটি আবার চালু হয়। সাধারণত রাতে ফোন বন্ধ করে সকালে আবার চালু করা তেমন বড় কোনো বিষয় নয়, কারণ অনেক মানুষই রাতে বিরক্ত না হওয়ার কারণে ফোন বন্ধ করে রাখে। কিন্তু শাহবাজের ক্ষেত্রে দেখা যায় সে 10 জুনের আগে বা পরে কখনো রাতে ফোন বন্ধ করেনি। এই বিষয়টি তাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। এছাড়াও জানা যায় 10 জুন রাতে শাহবাজ যখন ফোন বন্ধ করেছিল তখন সে তার বোনের বাড়িতেই ছিল, কিন্তু সকালে যখন ফোন চালু হয় তখন সে অন্য কোথাও ছিল। আবার 13 জুনেও তার অবস্থান ক্লিমেন্ট টাউনে ছিল। এরপর পুলিশ শাহবাজকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু প্রথমে শাহবাজ তার উপরে আনা সব অভিযোগ অস্বীকার করতে থাকে। কিন্তু পুলিশের হাতে শাহবাজের বিরুদ্ধে শক্ত প্রমাণ থাকায় পুলিশ আরও জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করে। এতে শাহবাজ ভেঙে পড়ে এবং নিজের দোষ স্বীকার করে নেয়। শাহবাজ এবং কাশিফ একই গ্রামের বাসিন্দা এবং ভালো বন্ধু ছিল, কিন্তু কাশিফ শাহবাজের বোন আনামকে বিয়ে করায় তাদের সম্পর্ক বন্ধু থেকে আত্মীয়তে পরিণত হয়। কাশিফই শাহবাজকে দেহরাদুন ঘুরতে নিয়ে যায়, কিন্তু শাহবাজের মনে কাশিফের প্রতি অনেক রাগ ছিল,
তাই কাশিফের সাথে ঘুরতে গিয়েই সে মনে করে এখানেই কাশিফকে সে মেরে ফেলবে। কিন্তু সেখানে অনেক লোকের ভিড় থাকায় শাহবাজ তার পরিকল্পনা বাতিল করে। পরে তারা দুজন ঘুরে ক্লিমেন্ট টাউনে কাশিফের ভাড়া বাড়িতে ফিরে আসে। তারপর 10 জুন পর্যন্ত শাহবাজ তার দুলাভাই কাশিফ এবং বোন আনামের সাথে তাদের ভাড়া বাড়িতে থাকে। এরপর 10 জুন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমাতে চলে যায়। মাঝরাতে শাহবাজ উঠে রান্নাঘর থেকে ছুরি নিয়ে তার বোনের বেডরুমে যায় এবং ঘুমন্ত কাশিফের গলায় ছুরি চালিয়ে দেয়। কাশিফ চিৎকার করে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু শাহবাজ বারবার ছুরি দিয়ে আঘাত করায় কাশিফ সেখানেই মারা যায়। ঠিক তখনই আনামেরও ঘুম ভেঙে যায়। সে নিজের চোখে তার ভাইয়ের হাতে নিজের স্বামীকে খুন হতে দেখে সে ভাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারপর শাহবাজ এখানেই থেমে থাকেনি, সে আনামকেও সহজেই নিজের আয়ত্তে নিয়ে নেয়, কারণ আনাম আগের দিনই প্রসব যন্ত্রণা সহ্য করায় সে খুবই দুর্বল ছিল। তারপর শাহবাজ তার বোন আনামকেও গলা টিপে হত্যা করে। তারপর সে নিজে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে ঘরের একটি দরজা ভিতরে থেকে লাগিয়ে দিয়ে অন্য দরজায় বাইরে থেকে তালা মেরে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু ওই রাতে শাহবাজ কোনো ক্যামেরায় ধরা পড়েনি। তারপর 2 দিন পর 13 জুন সকালে সে তার বন্ধু আসওয়াদের থেকে গাড়ি নিয়ে তার বোনের ভাড়া বাড়িতে আসে এবং তখন ক্যামেরায় সেই গাড়িটি ধরা পড়ে। যাই হোক, শাহবাজ তার বোনের বাড়িতে এসে তালা খুলে ঘরে প্রবেশ করে। ঘরের ভিতর ঢুকেই সে ভয় পেয়ে যায়, কারণ পুরো মেঝেতে রক্ত শুকিয়ে কালো হয়েছিল আর লাশ দুটোর অবস্থা খুবই খারাপ ছিল। লাশ দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। শাহবাজ ভেবেছিল সে ওই মৃতদেহ দুটি গাড়িতে করে নিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে, কিন্তু দুর্গন্ধ এতই ভয়াবহ ছিল যে সে লাশের কাছেও যেতে পারেনি। সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল সেই অবুঝ শিশুটি ওই ঘরের বিছানায় পড়েছিল। এরপর শাহবাজ অবুঝ শিশুটিকে ওইভাবেই রেখে ঘরে আবার তালা লাগিয়ে গাড়ি নিয়ে ফিরে চলে আসে। শাহবাজ তার সব অপরাধ স্বীকার করে, কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়, সে কেন তার বোন এবং দুলাভাইকে হত্যা করল এবং 2 দিনের অবুঝ শিশুটিকে মরার জন্য অসহায় অবস্থায় ফেলে রেখে আসলো। জিজ্ঞাসাবাদের সময় শাহবাজ বলে 8 বছর আগে তার বাবা একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। সেই গাড়িটি চালাচ্ছিল কাশিফের ভাই। শাহবাজের দাবি তারা ইচ্ছাকৃতভাবে তার বাবাকে হত্যা করেছিল, কিন্তু শাহবাজ তখন অনেক ছোট ছিল, তাই সে প্রতিশোধ নিতে পারেনি। যাই হোক, 1 বছর আগে শাহবাজ একটি ধর্ষণের ঘটনায় জেলে গিয়েছিল। সেই সময় কাশিফ এবং তার বোন আনাম বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। যখন শাহবাজ জেল থেকে ছাড়া পায় তখন গ্রামের সবাই তাকে নিয়ে অনেক উপহাস করতে শুরু করে। এসব কিছু শাহবাজের মনে প্রচণ্ড রাগ জমিয়ে তোলে। সে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ সে সব কিছুর জন্য কাশিফকেই দায়ী করত। প্রথমে শাহবাজ কাশিফ এবং আনামকে হত্যার হুমকি দিতে শুরু করে, যার জন্য আনাম ওই ভিডিওটি বানিয়েছিল। পরে প্রতিশোধ নেয়ার জন্য সে কাশিফের সাথে বন্ধুত্ব বাড়াতে শুরু করে। এরপর 10 জুন কাশিফই তাকে উত্তরকাশী যাওয়ার জন্য ডাক দেয়। এতেই শাহবাজ সুযোগ পেয়ে যায় এবং তাদের ভাড়া বাড়িতে গিয়ে শাহবাজ এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটায়। আজ এখানেই শেষ করছি, আবার ফিরব কোনো এক মর্মান্তিক অপরাধের ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।